বেশি আমরা যেটা মনে হচ্ছে যে ইনোভেটিভ আইডিয়াগুলো, যে এই যে একটা জায়গায় নাহিদ তাদেরকে বলছে, আমরা যখন পুলিশ প্রচণ্ড চাপ সৃষ্টি করছে, ডিজিএফআই চাপ সৃষ্টি করছে আলোচনার জন্য, নাহিদ ওকে বলে দিচ্ছে আমরা আলোচনা করতে থাকবো, কিন্তু আলোচনা মাঝখানে তুমি কর্মসূচি ঘোষণা করে দিবা। তারপর নাহিদ আপনাদের নিজেদের বললো, ওকে যখন ধরেছে ওর কোনো তথ্যই রাখতো না, যাতে তাকে টর্চার করে কোনো তথ্যই না পাওয়া যায়। এরকম বহু বহু ইনোভেটিভ পরিকল্পনা, যেটা ওরা বলে কোটা সংস্কার আন্দোলন থেকে, নিরাপদ সড়ক আন্দোলন থেকে, রাস্তায় যুদ্ধ করে 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 এরা শিখেছে। তো এখানে আপনার ওরা স্ট্র্যাটেজিক কারণে আক্তারকে পিছনে রেখেছে, এই জন্য আক্তারের গল্পটা আমরা কম জানি। আমাদের ক্যাম্পাসে যে কতবার, আমার সরাসরি ছাত্র, একটু ওর কথা বলি, কতবার যে সে মার খেয়েছে, ওকে দেখলেই আমার রাগ লাগতো যে তুমি তোমার সাহসটা বন্ধ করো এবার, এরকম মনে হতো। মানে এই যে একটা সম্মিলিত অভিজ্ঞতার মধ্যে দিয়ে গিয়েছে, একটা অভূতপূর্ব একটা বর্ণনা আছে এই বইটার মধ্যে। মানে এটা, আর আমার কাছে মনে হচ্ছে খুব অকপটে লিখেছে। আপনার এই বইটা পড়লে দেখবেন যে একজন সম্পর্কে সে লিখছে কার একটু সাহস কম, কে একটা মানে ভুল ডিসিশন নিয়েছিল, কে আন্দোলনকালে একটা আসিফের সাথে একটু তর্কই করলো, তর্কটা আসিফের অবস্থানটা ছিল সঠিক অবস্থানে, তারপর কোথায় কার মাথা থেকে কী আসলো, অনেক কিছু আসিফ অকপটে বলেছে। তবে এই বইয়ে যেটা একটা সীমাবদ্ধতা আমি দেখি, বইটা খুব সংক্ষেপে লেখা হয়েছে, স্বাভাবিক। আরও অনেক বড় করে লেখার কথা, সংক্ষেপ বুঝলাম কীভাবে। যেমন একটা জায়গায় বর্ণনা আছে যে ধরেন আমি ওরা আলোচনা করছে 11টা-12টার সময় আসলাম, তারপর কিন্তু একটা দীর্ঘ আলোচনা হয়, দীর্ঘ আলোচনা, ইউনূস স্যারের প্রসঙ্গ আসে, ছাত্ররা সরকার থাকবে কিনা ওটা আসে। আমি নিজের দেখে আমার মনে আছে জিনিসটা, আমরা প্রায় 1 ঘন্টা আলোচনা করেছি, কিন্তু এটা একটা লাইনে আছে। এরকম এই বইতে আরও অনেক জায়গায় নিশ্চয়ই এরকম আছে। তো আসিফের পক্ষে এই বইটা লিখে একটা কাজ করেছে যেন ভুলে না যায়, এটা ধরে ধরে আরও বড় লেখা যাবে। আরেকটা হচ্ছে কি, এই গল্পের মধ্যে কিছু চরিত্রের মানে উল্লেখও নাই, কিন্তু আমি চিনি চরিত্রগুলোকে। আমি একটা ঘটনা আপনাদের বলি। এখানে আসিফের বইতে একটা বর্ণনা আছে যে ওদের আন্দোলনের সমর্থন করে উদয়ন স্কুল আর ইউলাইভ স্কুলের ছাত্ররা, ওরা রাজু ভাস্কর্যে যায়, ওদেরকে পায় নাই, কারণ ওরা অন্য জায়গায় ছিল। সেখানে তারা ছাত্রলীগের সাথে মারামারি করে পিটায় তারা চলে আসে, ওদেরকে পায় নাই। এখন এই যে যারা গেল ওখানে, এখন কোনো ছেলের নাম নাই, কারো নাম নাই, কিন্তু আমি ওদের একজনকে চিনি। কি ভয়ঙ্কর গল্প দেখেন, সে একজন শিক্ষকের ছাত্র, আমাদের ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকের, আমাদের ফিজিক্সের টিচার। একদিন হঠাৎ দেখি সে উদ্ভ্রান্তের মতো আমার বাসায় আসছে, মানে স্যার আমার সর্বনাশ হয়ে গেছে। কী হয়েছে, তার ছেলে রাজু ভাস করতে গিয়ে ছাত্রলীগের সাথে মারামারি করেছে, মারামারি করার পর তার কয়েকটা বন্দুক প্রচণ্ড আহত হয়েছে। এটা দেখে আসার পর প্রচণ্ড আহত হচ্ছে, সে একদম মানে অপ্রকৃতিস্থ লোকের মতো, উন্মাদের মতো আচরণ করছে। বাসায় আসছে বলে আমার ছেলেটা এত শান্ত ছিল, এত ছিল, বাসায় এসে দরজার মধ্যে বাড়ি মারছে, ধাম করে দরজা লাগিয়ে দিচ্ছে, আমরা কারোর সাথে কথা বলছে না। হঠাৎ করে রাত 2টা-3টার সময় শুনেছে আজিমপুরে মারামারি হচ্ছে, শুনে সে দৌড়ে বের হয়েছে ছিটকে। এখন তার কোনো খোঁজ পাচ্ছি না, কারণ ওইখান থেকে কোনো একজন খোঁজ নিয়ে বলেছে তার ছেলে এখানে আছে। ওইটা খোঁজ পেয়ে সে পাগলের মতো করছে কোথায় তার ছেলেকে খুঁজে পাবে। এখন এই যে ছেলেটা, আমি কিন্তু নামও ভুলে গেছি, তার বাবার যে কষ্টটা, তার ছেলেটাকে রাত্রেবেলা সে হারায় নাকি, ঢাকা ইউনিভার্সিটির একটা স্টুডেন্ট, ওই ছেলেটার ব্লাড ক্যান্সার হয়েছিল। অনেক কষ্ট করে তার বাবা সমস্ত সম্পত্তি যা জমা আছে সমস্ত কিছু বিক্রি করে ছেলেটার চিকিৎসা করিয়েছিল। সেই ছেলেটাকে সে রাত্রে ফেরত পাবে নাকি, এই যে তার যন্ত্রণা, এই যে তার কান্না, এই যে তার ছোটাছুটি, এরকম কত যে গল্প আছে। আমার মনে আছে একবার ইউনূস স্যারের বাসার কাছে আহত ছাত্ররা ঘেরাও করেছিল। ওই গভীর রাতে আমি, আসিফ, নাহিদ আমরা যে গিয়েছিলাম ওই দিন না, আরও আরেকদিন ছিল, ঘেরাও করেছে যখন। রাত্রেবেলা আমি ছুটে গেলাম, যাওয়ার পর ওখানে আহত ছেলেদের সাথে কথা বলছিল। তখন একটা ছেলে একটা গল্প বললো, স্যারের সামনেও বললো ঘটনাটা, অদ্ভুত একটা গল্প। বলে তারা একটা জায়গায় যখন ফাইট করছিল, ফাইট করার পর তারা একটা দেয়ালের বা গাছের আড়াল থেকে বের হয়ে আসতো, বের হয়ে আসলে পুলিশ তাদেরকে গুলি করতো, গুলি করার সাথে সাথে আবার তারা আড়ালে চলে যেত। আমরা কেন করতাম, বলে এই জন্য করতাম যেন পুলিশের গুলি শেষ হয়ে যায়। যখন আমরা দেখতাম আড়াল থেকে বের হইলে পুলিশের গুলি করে না, তখন আমরা আগাতাম। তা আমি বললাম এইভাবে যদি বের হতো তোমাদেরকে মারা যেত না? বলে হ্যাঁ স্যার, মারা যেত, আমার সাথে তো 3-4 জন মারা গেছে। আমি আজ চিন্তা করতে পারি না। আমার মনে আছে আমি যখন বিচিত্রায় চাকরি করতাম, আমি মুক্তিযুদ্ধের গল্প শুনতাম, আমার কাছে অবিশ্বাস্য মনে হতো যে মানুষ এত সাহসী হয় কীভাবে। তো আমি ওই ছেলেটার গল্প, এখানে আরও অনেকগুলা গল্প ছিল, প্রত্যেকটা গল্প এরকম অবিশ্বাস্য গল্প। তো নাহিদ একটা জিনিস বলেছে যে এই মানে জুলাই আমাদের প্রত্যেকের গল্প। আমি আপনাদের কাছে প্রসঙ্গ করে আমি রিকোয়েস্ট করে রাখি, আমাদের যে ছেলেগুলো আহত হয়েছে তারা অনেকেই ফাইট করে আহত হয়েছে। আপনি একটু তাদের গল্পের একটা বই করেন সাজ্জাদ ভাই, একদম মানে জুলাই শুধু ট্র্যাজেডির গল্প না, জুলাই বিজয় আর সাহসেরও গল্প। এই গল্পগুলো আমাদের সবার জানা থাকুক। তো আমার কাছে যেটা মনে হচ্ছে, নাহিদ বলছিল যে আমাদের প্রত্যেকেরই একটা করে গল্প আছে, প্রত্যেকেরই একটা গল্প আছে, অনেক ডিটেইল গল্প আছে। তা আমরা সবসময় নাহিদকে ভালোবাসি, আসিফকে ভালোবাসি, মাহফুজকে ভালোবাসি, রিফাতকে ভালোবাসি। আমি একটা জিনিস আমার সবসময় মনে হয় কি, এরকম নাহিদ, আসিফ, রিফাত আরও অনেক আছে। তাদের কেউ মরে গেছে, তাদের কেউ আহত হয়ে গেছে, তাদের কেউ কষ্ট নিয়ে বুকে কষ্ট নিয়ে বেঁচে আছে। আমরা সবার যেই অভূতপূর্ব আত্মদানের মধ্যে দিয়ে যেই প্রত্যাশাটা ছিল, সেই প্রত্যাশাটা যদি আমরা কিছুটা এগোতে নিয়ে যেতে পারি,
তাহলেই এই আমাদের জুলাইয়ের ছেলেদের যে আত্মদান, মানুষের যে কালেকটিভ প্রত্যাশা, সমাজের সকল স্তরের মানুষের, প্রাইমারি ইউনিভার্সিটি ছাত্র বলেন, মাদ্রাসা ছাত্র বলেন, গৃহবধূ বলেন, আমাদের যারা রিক্সা চালায় তাদের কথা যদি বলেন, শ্রমিকের কথা যদি বলেন, সমস্ত মানুষের যে অভূতপূর্ব একটা গণজোয়ার সৃষ্টি হয়েছিল, এই প্রত্যাশাকে আমাদের কিছুটা হলেও এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের এই রাষ্ট্র ব্যবস্থা কিছু সংস্কার করতে হবে। এই বইটা পড়ে আমার কাছে মনে হয়েছে মানুষের মনে এই প্রেরণাটা, এই তাগিদটা আরেকটু সৃষ্টি হবে। একটা কথা বলে শেষ রাখি, এই ধরনের বই লেখার প্রয়োজন আছে। আমার জানা মতে এই বইয়ের মধ্যে একটা তথ্য মিথ্যা না, ভুল হতে পারে। আমার কথা বলেছে আমি 11টা-12টায় গেছি, আসলে হয়তো গেছি 12টা-1টায়, বাট দিজ আর ভেরি মাইনার। কিন্তু আমাদের এখানে এখন যে মিথ্যার চর্চা শুরু হয়েছে, আনবিলিভেবল, যে যাকে পারে ইচ্ছা মতো মিথ্যা কথা বলতেছে। এবং মিথ্যা কথা বলার ক্ষেত্রে সবচেয়ে দুঃখজনক, মানে আমাদের নিয়ে যখন বলে ঠিক আছে বলুক, কত বলবে, কিন্তু যখন আমরা দেখি আমাদের জুলাই গণঅভ্যুত্থানে যারা অগ্রসারীর নেতা ছিল তাদেরকে দিয়ে যখন অবাধ মিথ্যাচার চলে, জঘন্য মিথ্যাচার চলে, তখন আপনাদের মনে রাখতে হবে এটা জুলাইয়ের শত্রুদের কাজ। এই মিথ্যাচারকে উন্মোচিত করতে হবে। সেই সাথে জুলাইয়ের যারা অগ্রসেনা আছে, আমাদের যারা নেতৃত্ব দিয়েছিল যে তরুণরা, তাদেরকেও আমি এই প্রসঙ্গক্রমে ওয়ার্ন করে দিই, বাবা অনেক কষ্টের পর, অনেক অপেক্ষার পর আমরা তোমাদেরকে পেয়েছি। তোমরা একটা নতুন রাষ্ট্রের স্বপ্ন, সুযোগ আমাদের সামনে হাজির করেছো। ইনফ্যাক্ট 90 সালেও এরকম অবস্থা সৃষ্টি হয়নি, 71-এর পর প্রথমবারের মতো এরকম সুযোগ 50 বছর পর আসছে, আবার হয়তো 50 বছর পর আসবে। তোমরা অনেক বড় বড় দায়িত্ব পালন করেছো, কিন্তু আরও বড় দায়িত্ব পালন বাকি আছে। 71-এ আমরা যে সুযোগ নষ্ট করেছি, তোমরা সেই সুযোগটা নষ্ট হইতে দিও না। তোমরা আমাদের জুলাইয়ের নেতা ছিল, আরও অন্তত 5-10 বছর আমাদের নেতা থেকে আমাদের রাষ্ট্রকে একটা কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দিও, এটাই আমার প্রত্যাশা।